ঠিক 4 বছর পর তামান্নার সাথে আমার দেখা হলো। আমাদের যে দিন গেছে তা একেবারে না হয়ে যেত। অপ্রত্যাশিতভাবে কেনই বা দেখা হলো। অন্ধদের নিয়ে আমার একটা স্কুল আছে, বিনামূল্যে দৃষ্টিহীনদের নিয়ে সেখানে কাজ করি। সামাজিক কাজে অবদান রাখার জন্য সম্মাননা স্বরূপ আমাকে পুরস্কৃত করা হয়েছে। সেই অনুষ্ঠানে অতিথি ছিল তামান্না। পুরস্কার গ্রহণ করার সময় অতিথিদের দিকে এক নজর তাকিয়ে আমি চমকে গেলাম। আমি দেখলাম আমাকে হাসি মুখে যে মেয়েটি পুরস্কার তুলে দিচ্ছে সে তামান্না। 6 বছর আগে যে আমার অন্যরকম আবহের এক জীবনে অনেকটা অংশ জুড়ে ছিল, হুট করে লটারিতে বিজয়ী হয়ে যেমন বাকিন হয়ে যায় মানুষ, এত বছর পর তামান্নাকে দেখে আমার ঠিক তেমন হলো। ওর দেখা আমার এ জীবনে আবার পাবো কে জানতো। তারপর কথায় কথায় ওকে নিয়ে চলে এলাম স্টেশনে, যেখানে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। পৃথিবী গোলাকার না হয়ে উলম্ব হলে হয়তো ভালো হতো রাশেদ। কেন? মানুষ বলে পৃথিবী গোলাকার, তাই একদিন না একদিন একজনের সাথে আরেকজনের দেখা হয়েই যায়। পৃথিবী লম্বা হলে তোমার সাথে হয়তো আমার দেখা হতো না। দেখা না হলে ভালো হতো? ভালোই হতো। আর্য সভ্যতার সহস্র বছরের পোড়া কাগজের গন্ধ কে পেতে চায় বলো? তুমি আমাকে চিনতে পেরেছিলে? না, একটাবারও ভাবিনি যে মানুষটা আমার হাত থেকে পুরস্কার নেবে সে তুমি। আমিও চিনতে পারিনি যে মানুষটা পাশে আছে সে পুরনো তামান্না। তুমি আমাকে দেখে ওরকম নিশ্চুপ থাকতে পারলে? তাহলে কি করতাম? দৌড়ে এসে তোমার চুলটা ঠিক করে দিতাম। তুমি ঠিক আগের মতোই কথা বলো। 6 বছর কেটে গেছে না? একদিন 40 বছর হয়ে যাবে। শুধু কি হাঁটবে? কোথাও বসি চলো। তুমি ইয়োনো, তোমার সময় আছে? ইয়োনো ছাড়াও আমি একজন মানুষ, মেয়ে মানুষ। আমারও তো চোখে জল জমা হয় না? রিক্সায় উঠবে? আমার কাছে রিক্সা ভাড়া আছে। কি বলে কথা শুরু করব বুঝতে পারছি না। তুমি একদমই চুপচাপ। মনে হচ্ছে আমাদের প্রথম দেখা, অথচ চুপচাপ থাকার কথা ছিল আমারই। কারণ অপরাধী আমি নিজে। অপরাধী বলছো কেন? মানুষের একটা মাত্র জীবন, তার অধিকার আছে একটা মাত্র জীবনকে আনন্দময় করার জন্য নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার। তুমি অনেক বদলে গেছো। অবশ্য সময়ের কাজই হলো সবকিছু বদলে দেওয়া। আগে কত চঞ্চল ছিল। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার কথা? স্টেশনের সামনে। স্টেশনটা, রাস্তাঘাট, পথ সব একই আছে, শুধু আমরা এক নেই, দুই হয়ে গেছি। কিসের টাকা? 20 টাকা দিলাম না? এটা 20 টাকা ভাড়া। কত টাকা ভাড়া?
মনে হয় যে প্রথম আইন 40 টাকা ভাড়া। আরে ভাই প্রত্যেকদিন আমি এখানে আসি। মনে হয় যে আজকে আমি প্রথম আইছি। আরে ভাই প্রত্যেকদিন 20 টাকা দিয়ে আসে, তুমি কেন এর থেকে বেশি চাও? আরে বাবা রে, রোদ্রে বৃষ্টিতে মনে করেন যে রিক্সা চালাই, পারেন খালি নিয়ে আমগুলোকে। আরে আরে দিলাম তো, আপনি যান না। আপনি 20 টাকা কেন দিলেন ওকে? ইটস ওকে। আপনি ওকে কেন টাকা দিলেন? আপনি কে মানে? আপনার কাছে সত্যি 20 টাকা বেশি নাই? না নেই, কিন্তু আপনি ওকে কেন দিলেন? আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি আমাকে চেনেন, প্ল্যাটফর্মে প্রায় দেখা হয়। মতিঝিলে আপনার খুব আসা যাওয়া হয় তাই না? একদিন ওই যে ট্রেন থেকে নামার সময় আপনি বলেছিলেন যেন সাবধানে নামি, মনে নেই? ও হ্যাঁ, আপনারা মুখে একটা তিল ছিল, ওই যে নায়িকা সাবানের যেখানে থাকে। ওটা তো নকল তিল, আইলাইনার দিয়ে দেওয়া। আমার মেজো খালা বলেছে ওই তিলটাতে আমাকে সুন্দর লাগে, তাই দিই। হ্যাঁ, কিন্তু আজকে দিনটি কেন? সময় পাইনি, তাড়াহুড়ো করে বের হয়ে গেছি তো, তাই আজকে দিতে পারিনি। চলেন না হাঁটতে হাঁটতে কথা বলি। ও না, মানে আমার একটু একটা কাজ ছিল, এক জায়গায় যেতে হবে জরুরি। আরেকদিন দেখা করব। ওকে, আসি। থ্যাংক ইউ। কি ব্যাপার আপনি যে আজকে এত দেরি করলেন? অবশ্য ভালো হয়েছে, আজকে ট্রেন লেটে আসবে। আজকে আমি একটু হেঁটে হেঁটে আসছি তো, এই জন্য দেরি হয়েছে। যেন রিক্সাওয়ালাদের সাথে তর্ক করতে না হয় সেজন্য। একটা জিনিস খেয়াল করেছেন, রিক্সাওয়ালাদের প্রতি আমাদের সহানুভূতির অভাব নেই, কিন্তু ওরা যদি একটু সুযোগ পায় তাহলে বৃষ্টি হলে টাকা বাড়িয়ে দিন। আর সেদিন আমার সাথে কি অবিচারটাই না করলো। আশ্চর্য ব্যাপার, তাই বলে আপনি রিক্সা উঠবেন না আর কখনো? এ নিন 20 টাকা, ঋণ শোধ। আমার প্রতিদিনের খরচ 30 টাকা, 20 টাকা রিক্সা ভাড়া আর 10 টাকায় 2টা রং চা। আপনি কি অনেক গরিব? অর্থের দিক থেকে, তবে মনের দিক থেকে আমার থেকে বড়লোক আপনি কাউকে পাবেন না। নিন। ঋণী থাকলে কি হতো? এমন কি ক্ষতি হতো? আমার তো মনে হয় আমার কাছে সব মানুষ ঋণী থাকুক। ঋণী থাকলে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়, মানুষ হীনমন্যতায় ভোগে। আমি দুবেলা চা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ঋণী হয়ে নয়। আপনার জন্ম বাংলাদেশে না হয়ে বিভূতিভূষণের উপন্যাসে হওয়া উচিত ছিল। সেটা অবশ্য খারাপ বলেননি আপনি। আপনার কাছে তো এখনো 2 কাপ চায়ের টাকা আছে, রাইট? আমাকে 1 কাপ চা খাওয়াবেন? তাহলে আমিও আপনার কাছে ঋণী থাকলাম। খাওয়াতে পারি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আমি বিসিএস এর জন্য ট্রাই করছি। আপনি কি বিসিএস এর জন্য ট্রাই করছেন বাই দ্য ওয়ে? মানে আমার কাছে সবসময় বইটি থাকে, কারণ বাসা পড়ার সুযোগ পাই না। প্রিপারেশনের জন্য অনেক পড়তে হয় তো। আপনাকে দেখেছি মাঝে মধ্যে আপনার হাতে অনেক চাকরির বইটি থাকে। আপনি বইটি পড়েন? না, আমি বিসিএস ট্রাই করি না। বইগুলো আসলে আমার বন্ধুর জন্য সংগ্রহ করতাম। আমি প্রায় দিনই নীলক্ষেতে যাই তো। আমার আসলে খুব ইচ্ছা অন্ধদের নিয়ে পড়াশোনা করার, তো আমি নীলক্ষেতে গিয়ে ওদের জন্য বই খুঁজে বের করে পড়াশোনা করি। আসলে না, আমার খুব ইচ্ছে অন্ধদের জন্য একটা স্কুল খুলব এবং ওটার নাম দিব দর্শন দৃষ্টি। দর্শন দৃষ্টি, বাহ, সুন্দর নাম তো। এর অর্থ কি? এটার অর্থ হলো, যারা অন্ধ তারা চোখ দিয়ে জীবনকে উপভোগ করবে না, তারা জীবনকে বিচার করবে ফিলোসফি দিয়ে। যে কোনো কিছুর নিগুড় তাৎপর্যকে ওরা ইতিবাচক যেন বিশ্লেষণ করতে পারে, জীবন নিয়ে যেন ওদের মধ্যে আক্ষেপ না থাকে। আমার বাবা তো অন্ধ, উনি চোখে দেখেন না, ওনার ভীষণ আক্ষেপ। আর এই ব্যাপারটা আমাকে অনেক পীড়া দেয়। আপনার বাবা অন্ধ? আহ, আহ, জায়গাটা বেশ সুন্দর, প্রথমবার এলাম।
ভালো করেছো এখানে নিয়ে এসে, বেশ ভালো লাগছে। তোমার সময় আছে? সময় ছিল না, করে নিয়েছি তোমার সাথে সময় কাটাবো বলে। তোমাদের কথা বলো শুনি। বাবার অন্ধত্বটা অনেকটাই কমে গেছে, চিকিৎসা চলছে। বাহ, দর্শন দৃষ্টির সাথে সাথে চোখের দৃষ্টিটাও ফেরত আসুক, এটাই চাই। তার মানে তোমার মনে আছে যে আমি তোমার সাথে পাবলিক লাইব্রেরি যেতাম? গত 6 বছরে আমি একবারও যাইনি। সেদিন হঠাৎ কি মনে করে আমি লাইব্রেরিতে যাব, হঠাৎ করে তোমার কথা তো ভীষণভাবে মনে পড়লো যে বের হয়ে আসলাম। আমরা বোধহয় ঘোরের ভেতর ছিলাম। খুব অল্প সময়ে তোমার জীবনের সব কিছুতে আমি জড়িয়ে গিয়েছিলাম। তুমি যেদিন প্রথম আমার বাসায় আসলে, সেদিন আমরা আপনি থেকে তুমিতে নেমে গিয়েছিলাম। কিন্তু সত্যিকার অর্থে প্রেম সেটা তো ওদিনই শুরু। যেন আমি না দিনরাত ভাবতাম যে আমি কি ভালোবাসা পাওয়ার মতো কেউ, কিন্তু এই মেয়েটা আমাকে মায়ে ফেলে দিচ্ছে কেন? তারপর একদিন জ্যোতি রাতে এসে বলল, ভাইয়া তুমি যতই মিথ্যা বলো না কেন, তুমি নিশ্চয়ই ওনাকে ভালোবাসো, না হলে বাসায় নিয়ে এলে কেন? তারপর বর্ষার নদীর জলের মতো তুমি আমি স্রোতে বয়ে গেলাম, কতদিন কত মাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে দিলারা? রাশেদ? কে এসছে রে? বাবা, তামান না, আমার বন্ধু, ওনার অনেক শখ আপনাকে দেখার। আমাকে আবার দেখার কি আছে? কি কাণ্ড! ভিতরে এসো মা, আসো। এমন অবস্থা কেন তোমাদের? কেমন? খুব গরিব? আরে না না, সেটা বলি নাই। আমি বলতে চাচ্ছি যে কেমন যেন মনে হচ্ছে প্রাণ নেই, লাইফলেস। না থাকুক, আমাদের বাসার দেয়ালেরও না একটা দুঃখ আছে। দুঃখ থাকা ভালো, জীবন বৈচিত্র্যময় হয়। এত দুঃখ বিলাসী হও না, জীবনে সুখেরও দরকার আছে, টাকার দরকার আছে, ভালো চাকরি, সফলতার দরকার আছে। সফলতার বিশ্লেষণ তো এক একজনের কাছে এক এক রকম, তেমন না। আমার কাছে সফলতা মানে হচ্ছে বেঁচে থাকা, সুস্থভাবে বেঁচে থাকা। একটা ব্যাপার কি জানো, যে মানুষের চাহিদা যত কম, সে তার নিজের কাছে ততটাই সফল। যেমন তোমার কাছে সফলতা হচ্ছে বিসিএস, এখানে না। আমরা সবাই না অনেক আলাদা। কিরে, কিছু বলবি? আমার বোন জ্যোতি। হ্যালো। হ্যালো ভাইয়া, বাবা ওনাকে খেয়ে যেতে বলেছে। কি খাওয়াবি? কেন, উনি ডাল ভাত খাবেন না আমাদের সাথে? হ্যাঁ, অফ কোর্স, হোয়াই নট জ্যোতি। আচ্ছা, বাই এনি চান্স তোমাদের বাসায় কি বোম্বাই মরিচ হবে? হবে। খাবেন? অবশ্যই খাবো। তাহলে তোমরা গল্প করো, আমি আসছি।
তো চলো খাই ডাল ভাত আর বোম্বাই মরিচ। খাবার তো খুব সুন্দর মনে হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে খুব যত্ন করে রান্না করা হয়েছে। বাবা রান্না করেছে। তোমার বাবা রান্না করেছে? অদ্ভুত তো, একটা মানুষ অন্ধ, তাকে দিয়ে রান্না করো? একটা বিয়ে করলেই পারো। বিয়ে আমি করবো কাজের লোকের হবে? আমি তো বিয়ে করবো ভবিষ্যৎ জন্য। পাশে কেউ আছে যে থাকলে আমার আরো ভালো লাগবে, তার জন্য। আর বাবা রান্না করে নিজের ইচ্ছে, বাবার অসুবিধা হয় না। আসলে মন থেকে কোনো কিছু করতে চাইলে না, প্রকৃতি কোনো না কোনো ওয়ে বের করেই দেন। বাবা কিন্তু জন্ম থেকে অন্ধ না। 2 বছর হলো বাবার চোখের সমস্যা। বাসায় কোথায় কি কিভাবে আছে বাবার সব মুখস্থ। ফ্যানের সুইচ দিয়ে দিতে বলে বাবা সুন্দর করে দিয়ে দিবে। বাবা দাও না ফ্যানের সুইচটা। তুই থামবি জ্যোতি। বাবা আসলে অন্তর্দৃষ্টিতে দেখেন। বাবার ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা অনেক চমৎকার। বাবার থেকে হয়তো এই বোধটা আমি পেয়েছি। এই জন্য এই সফলতার সংজ্ঞানটা অন্যদের থেকে আমার আলাদা। তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো রাশেদ, এটা তোমার অনেক বড় গুণ। কিন্তু জীবনটা না কবিতায় চলে না। সুখী হতে হলে স্ট্যাবলিশড হতে হয়। স্ট্যাবলিশ হওয়ার মানে কি তেমন না? অনেক টাকা, গাড়ি বাড়ি, এগুলো? মনে যদি শান্তিই না থাকলে তাহলে এসব সফলতার মানে কি? সুখী তো যে কেউই হতে পারে। যার অনেক টাকা আছে সেও, যার টাকা নেই সেও। আসলে সফলতা নির্ভর করে মানুষের চাহিদার উপরে। তোরা কি সংসদীয় আলোচনা শুরু করলি? থাম এবার। মা তামান্না, তুমি দেখতে খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লেগেছে। স্পষ্ট করে কথা বলো। আমি স্পষ্টবাদিতা খুব পছন্দ করি। বাবা তুমি কি চোখে দেখো? তুমি কিভাবে বুঝলে আপু সুন্দর? সফলতা যেমন অর্থের বিচারে হয় না, সৌন্দর্যও তেমন বাহ্যিক দর্শন দিয়ে হয় না, বুঝলি? এটাকে অনুভব করতে হয়। বাবা আমি বেরোলাম। কি হচ্ছে তোমার? শরীর খারাপ নাকি মন খারাপ? না, তোর সুলেমান চাচা ফোন দিয়েছিল, ওই যে জমিটা আবার মাপতে চায়। এক জমি কয়বার মাপাতে হয় বাবা? বুঝলাম না। এদিক ওদিক একটু না হয় হবে, বড় চাচার সমস্যাটা কি বলো তো? তার ধারণা আমি কিছুই বুঝি না, আমি মূর্খ। তার একটা ক্যাডার অফিসার ছেলে আছে, সেই জন্য তার পা মাটিতে পড়ে না। শাফিনের বিয়ে ঠিক হয়েছে একটা ক্যাডার অফিসার মেয়ের সাথে। আমি তো বাবা বলেছি আমি একদিন বিসিএস ক্যাডার হব, আমাকে নিয়ে তুমি গর্ব করতে পারবে। তুই বিসিএস করলে একটা বিসিএস ছেলের কাছে তোর বিয়ে দেব। ছেলে আমার হাতে আছে। আচ্ছা বাবা, আমি যদি কোনো বিসিএস ক্যাডার ছেলে পছন্দ না করে কোনো বেকার ছেলে পছন্দ করি? তুই সেটা করবি না। তুই আমার পছন্দ অপছন্দের বাইরে কোনোদিন যাসনি। আমার বিশ্বাস তুই তোর ভালোটাই বুঝবি। আচ্ছা বাবা, আমরা সবসময় নিজেদের ভালো বুঝতে গিয়ে উল্টো আরো সবকিছু নষ্ট করে দিই না তো? দেখ, এই ভাবুক কথা বলিস না তো। এই তুই ঠিক মতো লেখাপড়া করতেছিস তো, নাকি ঘুরে 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 ফিরে বেড়াচ্ছিস? না, আমি সবকিছু ঠিকঠাক রেখে সবকিছু। আচ্ছা শোন, ওই 30 তারিখে তুই বাসায় থাকবি। শফিউল আসবে তোর জন্য স্পেশাল নোট নিয়ে, সে তোকে বুঝিয়ে দেবে, কাজে লাগবে খুব তোর পড়াশোনার জন্য। ও তোর তো দেরি হয়ে যাচ্ছে, তুই যা। সফুলটা কে বাবা? তুমি ওর সাথে আবার আমার বিয়ের প্ল্যান করতেছো না তো?
চা খেয়েছো আজকে, নাকি মানি ব্যাগে টাকা পয়সা কিছু নেই? টাকা আছে, চা খাইনি। ভেবেছিলাম তোমার সাথে একসাথে খাবো। আমার সাথে সারা জীবন চা খেতে চাও? যদি ভাগ্যে থাকে তাহলে খাবো। ও গড, ভাগ্য কোনো গাছ পাকা আম না যে গাছে ঝাঁকি দিলা আর ভাগ্য নিচে নামলো। ভাগ্য গড়ে নিতে হয়। জীবনটা না একটা কোইন্সিডেন্স, বুঝলে আমার না? কিছু তোমার এত কাছাকাছি আমি চলে আসছি, এটা যেমন একটা কোইন্সিডেন্স, ঠিক তেমনি তোমার সাথে যদি আমার মিলন না হয় তাহলে ওটা একটা কোইন্সিডেন্স। তাহলে তোমার খারাপ লাগবে না? আমি খারাপ লাগতে দেই না। মা যেদিন মারা গেলেন বাসার সবাই ভেঙে পড়েছিল, শুধু আমি ভেঙে পড়িনি। শক্ত হাতে সব কিছু তদারকি করেছিল। আসলে ভেঙে পড়লে, কষ্ট পেলে না নিজেরই ক্ষতি। সব সময় তো ফিলোসফিক্যাল কথাবার্তা বলো কেন বলো তো? বাস্তবতা তো অনেক আলাদা। আমার নিজের বাস্তবতা সে আলাদা থেকেও আলাদা। আচ্ছা প্লিজ এমন করো না। আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন। তোমাকে কিছু একটা করতে হবে যেন তুমি জীবনে সফল হতে পারো। আমার স্বপ্ন তো হচ্ছে অন্ধদের জন্য একটা স্কুল দেওয়া, ফ্রিল্যান্সিং করে পাখির মতো জীবন কাটানো। তোমার চলবে? এটা কারো স্বপ্ন হতে পারে? হ্যাঁ, যারা উচ্চবিলাসী না তারা এমনই। 1 প্লেট গরম ভাত, আলু ভর্তা আর ঘি আর একটা ডিম ভাজি, ব্যাস। ভবিষ্যৎ বলে কি কিছু নাই? তা না, ভবিষ্যৎ তো অনির্ধারিত। এই যে যেমন আমি তোমার সামনে বসে আছি, আমি যদি আমি হঠাৎ করে স্ট্রোক করে মারা যাই তাহলে? না, তুমি মারা যাবা না। আচ্ছা, আমি স্ট্রোক করে মারা যাবো না। আচ্ছা, তোমার পরশু দিনের কথা মনে আছে? আমার জন্মদিন। তোমাকে একটা স্পেশাল চা খাওয়াবো আমি। পরশুদিন তো শফিউল ভাইয়ের আসার কথা বাবা বলছিল। ওই আমার বিসিএস প্রিপারেশনের জন্য উনি একটু হেল্প করবে। পরশুদিন বোধহয় আসাটা ডিফিকাল্ট হবে। তরশুদিন আসি? তারপর শফিউলকে বিয়ে করেছিলে? তুমি তুমি কাকে বিয়ে করেছো? কিছু খাবে? আনবো? এড়িয়ে যাচ্ছ? বলতে চাচ্ছ না কাকে বিয়ে করেছো? মেহের নামে একটা মেয়ে ছিল, তোমাকে খুব পছন্দ করত। সবকিছু জানতে নেই আমার না। আমি ভালো থাকতে চেয়েছিলাম। আমি ভালো আছি, এটাই সবচেয়ে সুন্দর উত্তর। এখনো মাঝরাতে ঝিঝি পোকার শব্দ শোনো? সময় সবকিছু মুছে দিলেও যেগুলো পছন্দ সেগুলো তো মানুষ ভুলে যায় না। আগে এরকম সময় তুমি আমাকে ফোন করতে, মনে আছে রাশেদ? এখন তো নিশ্চয়ই কাউকে ফোন করা লাগে না, কারণ মানুষটা তো পাশেই থাকে। কি করছিস বাপ? কিছু না বাবা, একটু দাঁড়িয়েছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আজকে আকাশে জ্যোৎস্না, আমার মন বলছে আকাশে আজ অনেক জ্যোৎস্না। তোর মা খুব জ্যোৎস্না পছন্দ করত। চোখটা ভালো থাকলে তোমাকে নিয়ে আজ আমি জ্যোৎস্না দেখতাম। আমাকে নিতে না বাবা? হ্যাঁ মা, নিতাম। জ্যোতি, আকাশে আজ অনেক জ্যোৎস্না, তাই না? না বাবা, আকাশে আজ অনেক মেঘ, মনে হয় বৃষ্টি হবে। এই মেঘ মনে হয় না দূর হবে সারা রাত। চাঁদ উঠবে না আজ। রাশেদ,
চোখের ডাক্তারের কাছে নিবা না? কিছু তো বললে না। খুব শীঘ্রই বাবা, হাতে কিছু কাজ আছে, ওগুলো শেষ হলেই ডাক্তারটা দেখাবো। চোখ দুটো ভালো হলে আমরা সবাই একদিন জ্যোৎস্না দেখতে যাব। জুথি গান গাইবে, আমরা চুপচাপ জ্যোৎস্না দেখব। কি জুথি, গাইবি না? হ্যাঁ গাইবো বাবা, নিশ্চয়ই গাইবো। হ্যালো রাশিদ, কোনো সমস্যা? কিসের সমস্যা? তুমি এত রাতে ফোন করেছো, মানে কি হবে? কেন? আজকে আকাশটা দেখেছো? কেন আজকে রাতে কি জ্বর, সর্দি নাকি গায়ে হলুদ? দুষ্টুমি করো না, একটু বাইরে আসবে? প্লিজ, এসব রোমান্টিসিজম এখন ভালো লাগছে না। আমার না পরীক্ষা, তো আমাকে এক্সামের প্রিপারেশনটা বেশ ভালো মতো নিতে হবে, ওই চিন্তা করছি আমি। আরে প্লিজ একটু বাইরে আসুন, আমি রাস্তা দাঁড়িয়ে আছি। কি? আমি আসছি, ওকে দাঁড়াও। আমার মাঝে মাঝে তোমাকে জীবনানন্দ মনে হয়, আর নিজেকে মনে হয় আয়রন লেডি। জানো তামান্না, তোমার আর আমার মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। মানে তোমার আর আমার মধ্যে না ফিলোসফিক্যাল অনেক বেশি ডিস্টেন্স। মানে ধরো তুমি তোমার কেরিয়ার নিয়ে এত মগ্ন, আর আমি অল্পতেই খুশি হওয়া আত্মমগ্ন একটা ছেলে। দুজন আলাদা মানুষ, দুজন এক হতে পারবো কিনা আমার সন্দেহ লাগে। কি বলতে চাও? না মানে কিছু বলতে চাই না, বোঝাতে চাই। দেখো, আমরা দুজন দুজনকে পরিবর্তন করতে পারবো না হয়তো, কিন্তু এটাই আমাদের আমৃত্যু সুখের অন্তরায় না হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাইলা, তুমি ভিতরে গিয়ে নাস্তা করে ফেলো, যাও, আমরা ম্যানেজ করে নেব, যাও। তামান্না, তোকে একটা জরুরি কথা বলতে চাই। কি কথা? আমার বিয়ের কথা শফিলের সাথে? এত তাড়াতাড়ি তুই বুঝে ফেলিস কেন? বাবা, রাশেদকে তোমার পছন্দ না, তাই না? আরে পছন্দ অপছন্দের কিছুই না, সে তো ভালো ছেলে, কিন্তু ভালো দিয়ে তো দুনিয়া চলে না। ছেলেটার বড় কোনো লক্ষ্য নেই, এটাই তার সমস্যা। লক্ষ্য আছে বাবা, তবে তোমার আর আমার চাওয়ার মতো না। ও স্টুডেন্ট ভালো, রেজাল্ট ভালো, চাইলেই ও ভালো কিছু করতে পারবে। আমি চাই ও ভালো কিছু করুক। আমি যদি ওকে জোর করি না বাবা, বিসিএসটাও দিয়ে দিবে। বাবা, আমি ওকে বোঝাবো। বুঝলে ভালো, তবে যদিও আমার অভিজ্ঞতা বলে যাদের মূল্যবোধের ধরন এমন গভীর, তারা সিদ্ধান্ত অটল থাকে। তারা বোঝে না আবেগের বাইরে একটা কঠিন পথ আছে, সেই পথটা হলো জীবন। তবে বাবা, এই জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী। সব বুঝি রে মা, আমি তোর বাবা, তুই যখন মা হবি সবই তুই বুঝবি। এই, কোনো তর্ক না করে খাওয়া দাওয়া কর, খা 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 খা। আমি জানি আমার সিদ্ধান্তের বাইরে তুই যাবি না, এই আত্মবিশ্বাস কিন্তু আমার আছে। লায়লাকে আজকে রাতে বলবো তোমার জন্য খিচুড়ি রান্না করতে। খিচুড়ির সাথে কি খাবে বাবা? বিফ নাকি অন্য কিছু? চিকেন?
একটা জিনিস খুব ভেবে দেখেছি জানো, কি? মানুষের জীবনে যে জিনিসটা মানুষ পায় না, খুব আকাঙ্ক্ষিত বস্তু, তখন ওই আকাঙ্ক্ষিত বস্তুটার ব্যাপারে যে অনুধাবন, যে অবলোকনটা করা যায়, সেটা আর অন্য কোনো কিছুতে হয় না। সব কিছু পেয়ে গেলে জীবনের স্বাদ অনুভব করা যায় না, আবার কিছু কিছু জিনিস না পেলে মানব জীবন অসম্পূর্ণ থেকে যায়। আমার বাবাও তেমনটাই বলতেন। কেমন আছেন উনি? বিসিএস ক্যাডার মেয়ের জামাই পেয়ে নিশ্চয়ই অনেক খুশি। আমাদের ছেড়ে চলে গেছেন, উনি আর নেই। আই এম সরি। বাবা কিন্তু তোমাকে পছন্দ করত রাশেদ, শুধুমাত্র অপছন্দ করতেন তোমার লক্ষ্যগুলোকে। তুমি কিন্তু চাইলেই, একটু চেষ্টা করলেই পারতে, সবকিছু করতে পারতে, আর আমাদের মধ্যে এই অদৃশ্য দেয়ালটা আজকে থাকতো না। আমি ভীষণ আলাদা একজন মানুষ তামান্না, তুমি আসলে বুঝেছিলে কিনা আমি জানি না। আর আমরা কিন্তু সবকিছু জেনে বুঝে একটা সম্পর্কের দিকে এগোচ্ছিলাম। তুমি আলাদা রকম বলেই কিন্তু আমি তোমাকে এত পছন্দ করেছি, এত ভালোবেসেছি। আমি আমার জায়গা থেকে সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেছি। একটা সম্পর্ক তো শুধু দুটো মানুষের মধ্যে হয় না, তাই না? কিন্তু আমি এত চেষ্টা করবার পরও তুমি পিছিয়ে গেছো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কে কথা বলে? দিলারা? না আঙ্কেল, আমি তামান্না, রাশিদের বোন। দিলারা হলো বাবার বড় বোনের মেয়ে। বাবা দিলারা আপাকে খুব পছন্দ করে। আমি তামান্নাকেও খুব পছন্দ করি। আঙ্কেল, আপনাকে চা বানাতে হেল্প করে আনতেন? না মা, আমি চোখে ঝাপসা দেখি ঠিকই, কিন্তু ওতেই অনেক কিছু দেখি। আমি কিন্তু আজকে এসেছি একটা সম্বন্ধ নিয়ে। কার? জ্যোতি? না, রাশেদের। ওর তো বিয়ের বয়স হয়েছে আঙ্কেল, এখন তো উচিত বিয়ে করে ঘরে একটা বউ আনা, তাই না? আমি এসব নিয়ে কিছু ভাবছি না। বিয়ে, সংসার, স্ত্রী, এগুলো নিয়ে আমার ফ্যান্টাসি খুব কম। আমার ইচ্ছা একটা স্কুল খোলা অন্ধ বাচ্চাদের নিয়ে। সেখানে অন্ধ বাচ্চারা এত সুন্দর, এত সহযোগী পরিবেশে বেড়ে উঠবে যে এই সুন্দর পৃথিবীতে ওরা আরো অনেকদিন বেঁচে থাকতে চাইবে। ভাইয়া থামো না, আমার তো শুনতে মজাই লাগছে। আপু বল। আঙ্কেল, আমি আর রাশেদ দুজনকে খুব পছন্দ করি। আমরা চাচ্ছিলাম বিয়ে করে ফেলতে, কিন্তু আমার বাবা বিয়েতে রাজি না। এখন আমরা দুজন যদি নিজেরা বিয়ে করে ফেলি, তাহলে আপনি কি রাগ করবেন? না মা, মোটেও না। বিশ্বাস করো মা, তুমি যদি রাশেদের বউ হয়ে এসো, হয়তো কোনো কিছুতে ও থিতু হতে পারবে, কিন্তু তোমার বাবা তো রাজি না। তোমার বাবার অমতে কি এই বিয়েটা করা ঠিক হবে? আমার মনে হয় ঠিক না। বরং আমি তোমার বাবার সাথে কথা বলি। না বাবা, তুমি কোথাও যাবে না। বিয়ে যে হতেই হবে এটা জরুরি না। আর আমি সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। রাশেদ!
রাশেদ, আরে বাবা দাঁড়াও না। এই রাশেদ, আরে বাবা দাঁড়াও না, তুমি কি রাগ করেছো? রাশেদ, কার উপর রাগ করবো? আমার উপর? আমি ভাগ্যের উপর রাগ করেছি। একজনকে পেতে হলে কেন আমাকে এত শর্তের মাঝখান থেকে যেতে হবে বলো তো? তুমি সবকিছু কেন এত হালকা ভাবে নাও রাশেদ? কারণ আমি সরলতা ছাড়া বুঝি না, আমি এত জটিলতা বুঝি না, আমি প্রেমিক পুরুষ না। চলো আমরা পালিয়ে বিয়ে করি। তাহলে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, তোমার বাবার মাথায় কি পোকা ধরেছে যে একজন ছেলেকে সফল হতে গেলে বিশেষ ক্যাডার হতে হবে? এটা আমার বাবার পারিবারিক জিদ, স্বপ্ন। আর এই স্বপ্নের জন্য তোমার আর আমার তো ব্রেকআপ হতে পারে না, তাই না? বিচ্ছেদ হতে পারে না। রাশেদ, তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি একটু চেষ্টা করলে, একটু পড়াশোনা করলে বিসিএসটা হয়ে যাবে। তুমি আমার সাথে একটু চেষ্টা করো প্লিজ। তামান্না, তামান্না, এটা তো আমার অ্যাম্বিশন না। আমি তো অন্যের কথা মতো চলতে পারবো না। অন্যের কথা অনুযায়ী নিজের ইচ্ছার জলাঞ্জলি আমি দিতে পারবো না। তামান্না, তামান্না, আমার মনে হয় কি জানো? কি? আমাদের মিউচুয়াল ব্রেকআপ করা উচিত। রাশেদ, তুমি কি পাগল? না, শোনো, আমরা তো এমন জায়গায় নেই যে আমাদের মানে ছাড়াছাড়ি হলে আমরা পাগল হয়ে যাব। দেখো, ভালোবাসার 4টা অধ্যায় থাকে, আমরা 2য় অধ্যায়ে আছি। একসাথে থাকতে হবে সারাটা জীবন। আমাদের চাওয়া পাওয়া জলাঞ্জলি দেওয়ার কোনো মানে হয় না। আমাদের বিচ্ছেদ হলে তোমার কষ্ট হবে না? হবে, কিন্তু কাউকে স্ত্রী হিসেবে না পেলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, আসো ঠিক করে দিই। বাবার অবাধ্য হয় না, সফিলকে বিয়ে করে ফেলো। তুমি সুখে আছো দেখলে আমার ভালো লাগবে। আমি তোমার সাথেই সুখে থাকবো। পাগল হয়েও না প্লিজ। শোনো, ভালোবাসা দুজনকে না পেলে ভালোবাসা শেষ হয়ে যায় না। ভালোবাসাটা থাকুক, সম্পর্কের ইতিটা এখানেই টানি। প্লিজ, আই এম সরি। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে, পত্র দিও, পত্র দিও। আর না হয় যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মুখে। 5 দুপুরে নির্জনতা খুন করেছি। খেয়ে আসে যায় এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটা বা কষ্ট দেবে। রাশেদ বাসা আছে? না, ভাইয়া তো বাসায় নেই। আচ্ছা, বসেন আপু, আসেন। না অন্য এক সময়। ও হাসি। আচ্ছা, ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা চিঠি ছিল আপনার। সিগনেচারগুলি। ঠিক আছে। তামান্না, জানি আমাকে খুঁজছ, ভাবছ আমি এই কেমন বেইমান। ভালোবাসা কি সব তবে শেষ হয়ে গেল? ভালোবাসা এমন এক অনুভূতির নাম যা বাহ্যিকভাবে শেষ মনে হলেও আসলে অন্তরের গহীনে থেকে যায়। তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসাটা ফর্মাল সম্পর্ক স্থাপনের মতো না। আমি আগেই বলেছি আমি খুব ছন্ন ছাড়া স্বভাবের ছেলে, আর 10 জনের মতো না। তোমাকে খুব সহজে ভালোবেসেছিলাম, আবার খুব সহজেই ছেলে খেলার মতোই তোমার থেকে বিদায় নিচ্ছি। কারণ আমার মনে হলো তোমার আর আমার ভালোবাসা এক হলেও চাহিদা ভিন্ন। এই ভিন্ন চাহিদায় কেউ ভালো থাকে, কেউ থাকে না। তাই বলে কয়ে আমাদের বিচ্ছেদই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। জানি তুমি বুঝবে, তুমি বুঝতার মেয়ে। বাবাকে অবজ্ঞা করে তুমি আমার কাছে চলে আসো, তোমার বাবা তার স্বপ্নের কাছে হেরে যাক, তা আমি চাইনি। তোমার কাছে মনে হতে পারে এত সামান্য সমস্যার এত বড় সিদ্ধান্ত কেন? বিষয়টি আমার কাছে সামান্য নয়। আমি সব কিছুকে অন্তর্দৃষ্টি দিয়ে বিবেচনা করি। ফিলোসফিক্যাল বোধ আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। আমি ছন্নছাড়া বলে আমার দুঃখ নেই, কষ্ট নেই তা কিন্তু নয়। আমি কাঁদি, একা একা কাঁদি। তোমাকে মনে পড়ে, খুব শূন্য লাগে, সহ্য করি। গ্রামের বাড়ি চলে এসেছি আমরা তোমাকে স্বাধীন রাখার জন্য। শফিউলকে বিয়ে করো, জীবনে সফল হবে, হয়তো সুখী হবে, তোমার বাবার স্বপ্ন পূরণ হবে। পারিবারিক জিদে তোমার বাবাও অহংকার করতে পারে তার মেয়ে বিসিএস ক্যাডার, মেয়ের জামাই বিসিএস ক্যাডার। মেয়ে জীবনে সুখী ও সফল। এরপর একবারও আমার খোঁজ নিতে মন চাইলো না? খারাপ লাগলো না? মন খারাপ করলে যদি তোমাকে সহজে পাওয়া যেত, তাহলে তো আমি 1000 বছর ধরেই মন খারাপ করে থাকতাম। আমি কিন্তু তোমার কথা খুব মনে করি জানো। জোছনায়, ঝিঝির গানে, জীবনানন্দের কবিতায়। মনে রেখেও যদি ভালো থাকা যায় তাহলে রাখো। মনে রাখা তো অপরাধ না। ভালো আছি নাকি ভালো নেই তা জানি না, তবে আমরা জীবন নিয়ে খুব বেশি ভেবে ফেলে নিজেদেরকে ঠকাই, সেটা আমি এখন খুব ভালো বুঝি। বাবাকে খুশি রাখার জন্য কত আয়োজন, অথচ আজ বাবাই নেই। আমার মনে হয় তোমার এখন ওঠা উচিত, অনেক দেরি হয়ে গেছে। তোমার বাড়ি বাড়ি ফোন আসছে। চলে গেলেই তো চলে গেলাম, আবার কত বছর পর দেখা হবে কে জানে। তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। থাক না, এই তো ভালো আছি। এরপর হয়তো বা আবার দেখা হলে না হয় দীর্ঘ স্মৃতি রোমন্থন করব। বোঝা যাচ্ছে তুমি বেশ ভালো আছো, সুখে আছো সংসার নিয়ে। তোমার সংসারের জন্য শুভকামনা, ভালো থেকো। উঠি তাহলে, ভালো থেকো। ভালো থাকবো। একবারও তো জিজ্ঞেস করলেন আমাকে আমি কেমন আছি।
কেমন আছো তুমি? ভালো নেই। তামান্না, তোমার বিসিএস ক্যাডারের সাথে বিয়ে হয়েছে, তুমি ক্যাডার হয়েছ জেনে খুব ভালো লাগলো। আমি কিন্তু আজও একা, তোমাকে পেলাম না, ভালোবাসার প্রতি আমার আগ্রহই চলে গেল, বিয়েও করলাম না। এখন মাঝে মাঝে মনে হয় মন খারাপের দিনে পাশে থাকার জন্য একজন দরকার ছিল। রাশেদ, ভালো থাকার খেলায় সবাই ভালো থাকে না। আমিও ভালো নেই। বাবা মারা গেলেন, বিয়ের 1 বছরের মাথায় শফিউলের সাথে আমার বিচ্ছেদ হলো। স্বামী হিসেবে শফিউলের সাথে এক ছাদের নিচে ঘর করা খুব অসহনীয় হয়ে উঠেছিল, তাই নিজেকে মুক্তি দিয়েছিলাম। তুমি তো অকপটে স্বীকার করে বললে ভালো আছি, কিন্তু আমি বড় একা। আমি ভালো নেই, আমি ভালো নেই।